আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওতে কি বিষয়ে তথ্য থাকছে। খবরের শুরুতেই থাকবে বাংলাদেশ সংসদের ৪৩ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত। এদিকে যে কারণে ৫০ এমপিকে সংসদে যেতে নিষেধাজ্ঞা। এ বিষয়ে বিস্তারিত থাকবে খবরে। এরপর নিউজে থাকবে করোনাক্রান্ত আওয়ামী লীগের সিনিয়র নেতা নাসিমের অবস্থা গত ৭২ ঘন্টায়ও অপরিবর্তিত। ভেন্টিলেটরের সাপোর্টেই বেঁচে আছেন তিনি। অন্যদিকে একের পর এক আসছে এমপি মন্ত্রী সহ বিভিন্ন প্রভাবশালীদের করোনাক্রান্তের খবর। এবার নতুন করে যশোরের সাংসদ রণজিৎ রায়ও আক্রান্ত করোনায়। এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে ইউরোপ আমেরিকার মতো দক্ষিণ এশিয়ায়ও করোনার বিস্ফোরণ ঘটতে যাওয়া নিয়ে যে হুঁশিয়ারি বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং খবরের শেষ অংশে আরও থাকবে সারা দেশে ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে জোনভিত্তিক লকডাউন করার বিষয়ে অবশেষে মুখ খোলেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি যা বললেন সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য থাকবে খবরে। সুতরাং আজকের সবগুলো সংবাদের গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে একসাথে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদের কর্মরত কর্মকর্তাদের করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়। এতে ৪৩ জনের ফলাফল পজিটিভ এসেছে। অথচ তাদের অধিকাংশের শরীরে তেমন কোনো উপসর্গই ছিল না। করোনা পজিটিভ হওয়া অনেকেই স্পিকারের দপ্তরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদে দায়িত্ব পালনের কথা ছিল। এর বাইরে জাতীয় সংসদের দায়িত্বরত ৮২ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সংসদে কর্মরত ৩ জন পুলিশ সদস্যেরও করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান বলেন, সংসদে আক্রান্ত কর্মকর্তা কর্মচারীদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের কমিশনের ৩১তম সভা এবং পরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দুই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। এ কারণে বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এরই অংশ হিসেবে সংসদের দায়িত্বরত প্রায় ৩০০ কর্মকর্তা কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। সোমবার তাদের কোভিড-১৯ পরীক্ষা শেষ হয়। সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক সোমবার জানান, সংসদের ৪৩ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিটিভ পেয়েছি। এর মধ্যে গতকাল সোমবার ১১ জনের শরীরে, গতকাল রবিবার ১৬ জনের শরীরে এবং শনিবার ৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মেহনাজ তাবাসসুম রেবিন জানান, আনসার বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে ৮২ জন ব্যাটালিয়ন আনসার সংসদ সচিবালয়ে কর্মরত। এদিকে বাজেট অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিরাপত্তা আরোপ করা হচ্ছে বেশ কড়াকড়ি। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে অর্ধশতাধিক বয়স্ক সংসদ সদস্যকে নিষেধ করা হচ্ছে অধিবেশনে যোগ না দিতে। মূল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যদের আসন বিন্যাসে আনা হচ্ছে পরিবর্তন। এছাড়াও প্রতিদিনের পরিবর্তে একদিন পর পর অধিবেশন চালানোর পরিকল্পনা সংসদ সচিবালয়ের। ৩১ মে থেকে দেশে অফিস চালু হলেও সরকার পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্যবিধির ব্যাপক কড়াকড়ি। এর মাঝেই বসছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সংরক্ষিত ৫০ জন সহ সংসদের সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত হলেই পূরণ হয় কোরাম। সংবিধানের অক্ষুণ্ণতা রাখতে এর আগে গত ১৮ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে মাত্র একদিনের জন্য বসেছিল অধিবেশন। এবারও প্রধানমন্ত্রীর আশপাশের কয়েকটি চেয়ার রাখা হবে খালি। সংশ্লিষ্টদের মধ্যে করোনা ভাইরাস টেস্টে উত্তীর্ণ কর্মকর্তারাই সুযোগ পাবেন তার সাথে কাজ করার। এদিকে অস্ত্রোপচার পরবর্তী ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ইনসেন্টিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভেন্টিলেটরের সহায়তায় তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এখনও তিনি গভীরভাবে অচেতন। নিজে থেকে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক কনককান্তি বড়ুয়া এসব তথ্য জানান। তিনি বলেন, গত ৭২ ঘন্টায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি হাসপাতালে গিয়ে নিজে না দেখলেও টেলিফোনে খোঁজখবর নিয়ে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জেনেছেন বলে জানান। গত ৬ মে বিকেলেও অধ্যাপক কনককান্তি বড়ুয়া একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ওনার কন্ডিশন ভালো নয়, ক্রিটিক্যাল। ৭২ ঘন্টা না পার হলে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু ৭২ ঘন্টা পার হওয়ার পর তিনি জানান,
নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে শুক্রবার ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। এতে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে ভেন্টিলেটর মেশিনে স্থানান্তর করা হয়। 1 জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। অন্যদিকে যশোর 4, অভয়নগর ও বাঘাপাড়া আসনের সরকারদলীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডক্টর শেখ আবু শাহিন জানান, সোমবার দিবাগত রাত 12:15টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় করোনা আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে তাকে যশোর সমৃদ্ধ সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে। সিভিল সার্জন ডক্টর শেখ আবু শাহিন আরও জানিয়েছেন, কয়েকদিন ধরে সাংসদ রণজিৎ কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। এদিকে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটতে পারে বলে হুঁশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে এই অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডক্টর মাইকেল রায়ান জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তার মতে এই অঞ্চলে এখনও সেভাবে করোনা পরিস্থিতির অবনতি ঘটেনি। এখনও সংক্রমণের ব্যাপকতার সম্মুখীন হয়নি দেশগুলো। এর আগে 25 মে ডক্টর রায়ান জানিয়েছিলেন, গোটা বিশ্বে এখন করোনার দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ শুরু হতে চলেছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণের ঘটনা। তিনি বলেন, সব দেশেই ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে। তাই এখন কোনো রকম অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। এ সময় অনেক দেশেই করোনা পরিস্থিতি চরমে পৌঁছতে পারে। তখন পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক মাস সময় লেগে যেতে পারে। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, যাদের বয়স 60 বছরের বেশি এবং যাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, গোষ্ঠী সংক্রমণ এড়াতে তাদের অবশ্যই 3 স্তর বিশিষ্ট মাস্ক পরা উচিত। যে ক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনা সংক্রমণ রোখা যাবে না। সব মিলিয়ে পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির জন্য সবাইকে সতর্ক করে দেয় সংস্থাটি। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার উপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোন করে লকডাউন ঘোষণা সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে, সেই এলাকাকে যদি বিশেষভাবে নিয়ন্ত্রণ প্রয়োজন হয়, সেটি বাস্তবায়ন করার বিষয়ে গতকালই প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। প্রশাসনিকভাবে সেটি করে ফেলা যাবে। তিনি জানান, আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে, এটা সেই আইনের মধ্যেই দেওয়া আছে। সেই আইন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তর অনুমোদিত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা এপ্রিশিয়েট করেছেন যে আইনটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তাভাবনা হচ্ছে, এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসে যদি মনে করে কোন জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করলে সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবে। আনোয়ারুল ইসলাম বলেন, কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে, সেই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন গতকালই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণের মাত্রার উপর ভিত্তি করে রাজধানী সহ সারা দেশকে 3টি জোন অর্থাৎ রেড, ইয়েলো ও গ্রিন ভাগে ভাগ করে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। জানা গেছে, করোনা মোকাবেলায় বুধ বা বৃহস্পতিবার থেকে জোনিং ব্যবস্থা পুরোদমে বাস্তবায়ন করবে সরকার। এজন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজারবাগ এলাকায় লকডাউন শুরু হবে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।